কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে হিস্টোরিক্যাল হয়ে থাকবে। শাহরুখ খান পেয়েছে বছর, সে বছর আমি পাচ্ছি সেম মঞ্চে দাঁড়িয়ে, আমিও রাজত কামাল, উনিও রাজত কামাল। ন্যাশনাল অ্যাওয়ার্ড কি কিছুটা এই জার্নিটাকে কিছুটা বদল আনতে পারবে? এই যে প্রোডিউসার পাওয়া, আশা করি দুটো কাজ আরো বেশি পাবো। অনেক অফিসে গেছি, তারা ভদ্রভাবে কফি স্যান্ডউইচ খাইয়ে 6 মাস 7 মাস করে আমি আর নাম নিতে চাই, নট টেকিং নেমস, আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। প্রথম ইনিশিয়ালি খুব ভেঙে পড়তাম, লাগতো, খারাপ লাগতো, ভাবতো যে কি করছি। আমি মাকে দুবার হারিয়েছি, সারা জীবন আক্ষেপ থেকে যে মাকে ডিফ্রিজ দেখাতে পারিনি। বাট আমি জানি মা ইজ দেয়ার। আমি তো মনের আগের দিন অব্দিও বলবো, মাই কলকাঠি নাড়িয়ে জাতীয় পুরস্কারটা করিয়েছে, রিলিজটাও করাচ্ছে কলকাঠি নাড়িয়ে। ঠাকুরকে যখন ডাকি বলি যে তুমি মাকে কেড়ে নিয়েছো, এগুলো ঠিক করে দাও, এগুলো ঠিক করে দাও। পরিচালক অর্জুন দত্তের ছবি ডিফ্রিজ, যে ছবির হাত ধরে বাংলায় আরও একটি জাতীয় পুরস্কারের সংখ্যা বেড়েছে। পরিচালক রয়েছে সঙ্গে, এবং অর্জুন দা, তোমাকে আগেও অভিনন্দন জানানো হয়েছে এবং আরও অভিনন্দন তোমাকে নতুন করে। এই যে ২.৫ বছর পর এবার বড় পর্দায় দর্শক দেখবে, সেইটা নিয়ে প্রথমত কি বলবে? তারপর তো আসছি জাতীয় পুরস্কার সবটা নিয়ে। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি, ইটস আ প্লেজার। আর ফাইনালি ডিফ্রিজ রিলিজ হচ্ছে 21 নভেম্বর 2025। প্লিজ থিয়েটার্সে গিয়ে দেখবেন। আর ২.৫ বছর পর রিলিজ করছে ডিফ্রিজ। আমার মনে হচ্ছে মাই বেবি ইজ কামিং আউট। প্রত্যেকটা ছবির সাথে তো একটা অদ্ভুত টান থাকে। মেকাররা, ক্রিয়েটাররা তো মাই হয় না একটা ছবির, তো প্রচণ্ড ইমোশনাল আমি। অ্যাট দ্য সেম টাইম আমি ডিফ্রিজের পুরো প্রসেসটাতে আমার মায়ের এমএনডির কথা জানতে পারি, তারপর মা চলে যায়। তো ডিফ্রিজ উইল অলওয়েজ রিমেন আ ভেরি 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 স্পেশাল ফিল্ম আমার কাছে। আর ন্যাশনাল অ্যাওয়ার্ডের পাওয়াটা একটা ভেরি ভেরি বিগ ভ্যালিডেশন ফর মাই এন্টায়ার কাস্ট, ট্রু, মাই প্রডিউসার মিস্টার কৃষ্ণ গায়াল, সবার জন্য, আর আমার কাস্টের জন্য, ক্রুয়ের জন্য। কারণ আমরা খুবই অল্প দিনে খুব যত্ন করে ফুল অন এনার্জি ডিফ্রিজ বানিয়েছিলাম। আইরনিক্যালি ডিফ্রিজ নামটা ছবির, কিন্তু যখন শ্যুট করেছি তখন ৪২-৪৩ ডিগ্রি ছিল, কলকাতার প্রচণ্ড গরম ছিল, হিটেড ছিল একদম। সো আই এম ভেরি এক্সাইটেড, একটু নার্ভাসও, কারণ অডিয়েন্স এবার কী বলবে ছবিটা দেখে, দেখা যাক। অর্জুন দা, তুমি যখন ডিফ্রিজ করছো, তুমি যেটা বললে যে মায়ের অসুস্থতা এবং অনেকটা স্ট্রাগল হয়ে গেছে এই ছবিটার অল্প দিন, এবং অনেক কিছু তুমি যেটা বলছিলে, তো একটু যদি বলো যে এই যে জাতীয় পুরস্কার পাওয়া, এত কষ্ট করে একটা ছবি বানানো, সেই অনুভূতিটা। ও তো বলছি, আমি তো মনের আগের দিন অব্দি বলবো আমার মা ওপর থেকে কলকাঠি নেড়েছে, কারণ আমার সারা জীবন আক্ষেপ থেকে যে মাকে ডিফ্রিজ দেখাতে পারিনি, সো আমার মায়ের ওপর থেকে কলকাঠি নাড়িয়েছে। বাট হ্যাঁ, দেখো, সব ছবির পেছনেই স্ট্রাগল থাকে। আমরা ফিল্ম মেকার যারা, সবাই আমরা ইন্ডিপেন্ডেন্টলি নিজেদের মতো করে কাজ করতে চাইছি, যেখানে আমরা বড় কোনো প্রোডাকশন হাউসে ব্যাকআপ আমাদের থাকে না, যেখানে জাস্ট কন্টেন্টকে ঘিরে আমরা কোনো গিমিক না ছবি বানাতে চাইছি। আই এম স্পিকিং অন বিহাফ অফ অল অফ দেম। আমাদের সবারই স্ট্রাগল থাকে। সো ডিফ্রিজের ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়াটা আমার মতো যারা ফিল্ম মেকার, তাদের জন্য একটা দরজা করে দিল। তাদের জন্য আমি কতজনের মেসেজ পেয়েছি না, এখন অ্যানাউন্স হয়েছে, না আমরাও তাহলে ওই মঞ্চে যেতে পারি, আমরা অ্যাওয়ার্ড পেতে পারি। আমি হয়তো ওদের প্রতিনিধিত্ব তো করছি, তো সেটা থেকে আমার প্রচণ্ড ভালো লেগেছে। আই ফিল ফুল অফ গ্র্যাটিটিউড, মাই হার্ট ইজ ফুল অফ গ্র্যাটিটিউড। থ্যাঙ্কস টু ইউনিভার্স, আর কি বলবো। আর থ্যাঙ্কস টু অল দ্য জুরি মেম্বার্স, যাতে ডিফ্রিজ ভালো লেগেছে। আমি যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড আনতেও যাই দিল্লিতে, আমার কিছু জুরি মেম্বার্সের সাথে দেখা হয়, আলাপ হয়। আশুতোষ গোয়ারিকার চেয়ারপারসন, উনি পার্সোনালি বলেছেন ওনার ছবিটা খুব ভালো লেগেছে, পার্টিকুলারলি তনুশ্রী আর আবিদদার কাজ ভীষণ ভালো লেগেছে ওনার। সো ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স, অ্যান্ড খুবই 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 এক্সাইটেড। এবার সবাই দর্শক কী বলবে, দেখো ফাইনালি তো এন্ড অফ দ্য ডে অডিয়েন্সের জন্যই ছবি তৈরি করা, এবার অডিয়েন্স কী বলবে ওটাই দেখার বিষয়। সেই দিনটা একটু বলো, যখন জাতীয় মঞ্চে পুরস্কার নিচ্ছ, এবং তোমার শারীরিকভাবেও একটু মানে কি বলবো, একটা ক্ষতিই হয়েছে, তো সেই দিনটা তোমার কাছে কিরকম ছিল? ক্ষতি হয়েছিল, বাট এখন আই এম ফাইন, ব্যাক অন ট্র্যাক, আস্তে আস্তে হিল করছি, আর আশা করি আর 1 মাসে একদম পুরো ঠিক হয়ে যাব। সো হ্যাঁ, যেদিন আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড নিতে গেলাম, আমাদের বাবার বলো না 24 সেপ্টেম্বর মনে হয়, হ্যাঁ সেদিন আমাদের নিতে গেলাম। তো এবার তো জানোই, এবার হিস্টোরিক্যাল হয়ে থাকবে, বিকজ শাহরুখ খান পেয়েছে বছর, সে বছর আমি পাচ্ছি সেম মঞ্চে দাঁড়িয়ে, আমিও রাজত কামাল, উনিও রাজত কামাল। এই অনুভূতিটা বিশ্বাস করে শেয়ার করা পারি আমি, আই হ্যাভ নো ওয়ার্ডস, আমার ভাষা নেই আমার কোনো। আমি কখনো ভাবিনি, আর আমি ভীষণ বলিউড ফ্যান, 90s কিড, জুহি চাওলা, শাহরুখ খান, আমি মারাত্মক ফ্যান ওদের। তো আমি যখন স্টেজে নিতে আছি, প্রথম আমার
যেটা মানে ভয় ছিল আমি পড়ে না যাই, লাঠি নিয়ে যাচ্ছিলাম, মানে শুনে খুব হাসি পাবে, আমার প্রথমে মনে হচ্ছিল পড়ে গিয়ে, কারণ মনে না বাংলা ছবির পাশে দাঁড়া, আমার মনে হচ্ছিল আমি প্রচুর পড়ে যাই, সবাই বাংলাকে ছবিকে শুইয়ে দিল জাতীয় মঞ্চ। তো দ্যাট ওয়াজ মাই প্রথম কনসার্ন অ্যান্ড দ্য মোস্ট প্রাইমারি কনসার্ন, যে আমি যাতে পড়ে না যাই স্টেজে। বাট ফাইনালি ন্যাশনাল অ্যাওয়ার্ড NFA টিম দে ওয়ার সো কোঅপারেটিভ, এত ভালো, ওরা এত টেক কেয়ার করেছে, এত যত্ন করে আমায় রেখেছে। তো আমি স্টেজে উঠে যখন অ্যাওয়ার্ডটা নিই, তুমি ভাবো পাশে দ্রৌপদী মুর্মু প্রেসিডেন্ট ম্যাম, সামনে শাহরুখ খান, রানী মুখার্জি, মোহনলালজি, করণ জোহর, মেঘনা গুলজার, বিধু বিনোদ চোপড়া, ইউ নেম দেম, অ্যান্ড মানে কতজন, সাউথের উর্বশী বলে একজন অ্যাক্ট্রেস, মানে আমি খুব পছন্দ করি না, কতজন সামনে। বাট আমার সব থেকে স্পেশাল মোমেন্ট যখন আমি অ্যাওয়ার্ডটা জাস্ট নিচ্ছি, তখন আমি তো গদগদ হয়ে পুরো 90s এ রানী মুখার্জি, শাহরুখ খানের দিকে হা করে পাল করে তাকিয়ে দেখবে, আমি পুরো স্মাইলিং, আমার পেন টেন সব চলে গেছে। আর শাহরুখ খান পুরো আমার দিকে পুরো তাকালো, শাহরুখ খান, রানী মুখার্জি অলসো তাকিয়ে পুরো দে ক্ল্যাপড ফর মি। তো আমার মনে হয় এটা আমার টপ 5 মোমেন্টস লাইফের যদি হয়ে থাকে, ইটস উইল বি ওয়ান অফ দোজ টপ 5 মোমেন্টস ইন মাই লাইফ। পর্যন্ত 4 নম্বর ছবির বেলায় জাতীয় পুরস্কার পাওয়া, এইটা কি কখনো এক্সপেক্ট করেছিলে বা স্বপ্নের মতো ছিল যখন খবরটা আসে? না, ওরম ভাবে কোনো ছবি করার সময় আমি কোনো এজেন্ডা নিয়ে রেখে করি না যে এইটা হবে কি ওইটা হবে, বাট আমি খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম যখন খবরটা আসে। হ্যাঁ, উইচ ইজ ট্রু, আমি আবার বলি, মাই হার্ট ইজ ফুল অফ গ্র্যাটিটিউড, আই এম গ্রেটফুল টু দ্য ইউনিভার্স যে আমি 4 নম্বর ছবিতেই জাতীয় পুরস্কার পেয়ে গেলাম। বাট এটা একটা অনেকটা দায়িত্বও বাড়িয়ে দেয়, এটা বুঝতে পারছো। দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সব থেকে বড় ব্যাপার আমার কাছে দর্শকের ভালোবাসা। তো আমি চাই 21 নভেম্বর দর্শকরা এসে ছবিটাকে সাপোর্ট করুক, তাহলে আমার মতো যে ইন্ডিপেন্ডেন্ট নিজের মতো কাজ করছে তারাও ভরসা পাবে, তারও এরকম ডিফ্রিজের মতো আরও 2-3টে কাজ হবে। যেটা বলে যে এই যে নতুনদের আরো পথ দেখানো, যারা ইন্ডিপেন্ডেন্ট ভাবে ছবি পরিচালনা করছে, দৃষ্টিভঙ্গি, ইন্ডাস্ট্রি দৃষ্টিভঙ্গি কতটা বদলালো তোমার ওপর, মানে পরিচালক অর্জুন দত্তের ওপর? না, বেসিক্যালি আমি ওটাই বলবো। দেখো না, আমি তো বলি যে মানে ফুল অনেস্টি নিয়ে হাত দিয়ে ছবিটা করা উচিত। আর আজকে আমাকে দেখে আমাকে অনেকেই এরম বলেছে যে না, আমাদের হয়তো মানে আমরা তো একটু ইয়াং ফিল্ম মেকার আমরা দেখতে গেলে সেকেন্ড ব্যাচ থার্ড ব্যাচের, তো তার মধ্যে আমি যে পেয়েছি অ্যাওয়ার্ডটা, তখন সবাই আমার সমবয়সী যারা ফিল্ম মেকার তারা আমাকে খুব খুব পাভেল, সৌকার্য, প্রতিকৃতিরা খুব মানে এরা প্রচণ্ডভাবে আমাকে দে আর ভেরি হ্যাপি, কংগ্র্যাচুলেট করেছে। কারণ আমরা সব সমবয়সী, মানে আমাদের ব্যাচটা ফিল্ম মেকিং ওয়ার্ল্ডে আমি বলছি। তো হ্যাঁ, তো এই জায়গাটা তো খুব ভালোই লেগেছে আমার। আর দায়িত্ব সবার ওপরেই বাড়া উচিত যে আমাদের বাংলা ছবিটাকে জাতীয় মঞ্চে নিয়ে যেতে হবে, ইন্টারন্যাশনালিও ভাবতে আমাদের ভালো কাজ করতে হবে। ওটাই জাস্ট মানে ওটাই আমাদের মেন মোটো হওয়া উচিত, বাংলা ছবিকে একটা ওয়ার্ল্ড ম্যাপে পৌঁছে দেওয়া। কোন সময় থেকে এই যে পরিচালনার স্বপ্নটা বুনতে নিজের মধ্যে? ছোট্টবেলা থেকে, আমি 90s কিড বলি না, আমি ভীষণ বলিউড ফ্যান। ছোটবেলা থেকেই কী করবো আই ওয়াজ ভেরি কনফিউজ। সব বাচ্চারা জিজ্ঞেস করে কী করতে, আমি বলতেই পারতাম না আমার অ্যাম্বিশন কী। আই ওয়াজ সো কনফিউজ, আমার কলেজে অব্দি আমি কনফিউজ ছিলাম, আমি গো উইথ দ্য ফ্লো করে গেছি। বাট ছবির ফিল্মিকিরা আই অলওয়েজ হ্যাড ইট ইন মি। আমি ছবি দেখতে খুব ভালোবাসতাম। আমি হলে গিয়ে, আমার বাড়ি লেকটাউনে মিনি জয়া বলে হল ছিল, তো আমি ওখানে এরমও হয়েছে 1টা 4টে 4টে 7টা 7টা 10টা সিনেমা দেখেছি। আর সিনেমার আমার এখানে আমার দিদার কথা বলতাম, আমার দিদা খুব সিনেমা দেখতে ভালোবাসতো। ছোটোবেলায় টিউশনের নাম করে আমি দিদার সাথে গিয়েছি ছবি দেখতাম লুকিয়ে লুকিয়ে। সো মাই দিদা প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন মাই ফিল্ম মেকিং, মানে ইনিশিয়েট করেছিল। স্কুল লাইফেও ড্রামা ক্লাবে ছিলাম, ডিরেক্ট করেছি। তো আমার মনে হয় এটাই আমার ভাগ্যে হয়তো ছিল, মানে হয় না কিছু প্রিডেস্টিন, মানে তোমার এটাই হবে তোমার সাথে। বাট আমি খুব গো উইথ দ্য ফ্লো করেছি। বাট এখন যখন মনে হয়, আমি যদি 14 বছরের অর্জুনকে জিজ্ঞেস করি, তখন আমি যখন 14 বছর, তখন ভাবিনি আজকে এই জায়গায় সেই ব্যাপারটা হবে। সো আই এম গ্রেটফুল, ফুল অফ গ্র্যাটিটিউড, আরও ভালো কাজ করতে হবে। প্রথম ছবি যখন পরিচালনা করছো, যে এই যে প্রথমবার আসাটা পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে ঢোকা, এইটা কঠিন ছিল? হ্যাঁ, প্রচণ্ড কঠিন। আমি না, আই ডোন্ট বিলিভ ইন গ্লোরিফাইং ওয়ান স্ট্রাগল। আমি নিজেও স্ট্রাগল সবার থাকে, কার নেই বলো তো। তো সেখানে তো আমার বলতে, আমার বাবা মা, আমার ফ্যামিলি খুব সাপোর্ট করেছে আমাকে, যে আমার কোনো ওরকম চাপ ছিল না যে আমি নিজের মতো করে করতো। এখন ব্যাপারটা হ্যাজ চেঞ্জ পুরোপুরি, এখন অনেক রেসপন্সিবিলিটি চলে এসছে। বাট তখন আমি যখন স্টার্ট অফ মাই, মানে কলেজে পাস আউট করার পর, মাস্টার্স করার পর আস্তে আস্তে করে শর্ট ফিল্ম দিয়ে আমার ক্যারিয়ার শুরু। অনেক অফিসে গেছি, তারা ভদ্রভাবে কফি স্যান্ডউইচ খাইয়ে 6 মাস 7 মাস ধরে, আমি আর নাম নিতে চাই, নট টেকিং নেমস, আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। তোর সাথে কাজ করবো, এই করবো, তার সাথে দেখা হলে আমি এখনও বলি এবার তো করো, এবার তুই করবে। বা ঠিক আছে, সবটাই তো লেসেন না। আমিও বড় হয়েছি ওটার সাথে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে বয়সও বেড়েছে, অভিজ্ঞতাও বেড়েছে। আর বাট আই হ্যাভ নো কমপ্লেন্টস, when I get up every morning, I'm so blessed that I'm
লিভিং মাই প্যাশন। সো ইয়া। রিজেকশন কিভাবে সামলাতে, এই যখন শুরুর দিকে এই সময়টা একটা আঘাত পাওয়ার জায়গা, তো যখন জার্নিটা শুরু হয় সেই সময়টা কিরকম ছিল? প্রথম ইনিশিয়ালি খুব ভেঙে পড়তাম, লাগতো, খারাপ লাগতো, ভাবতো যে কি করছি, আদৌ ঠিক পথে, আমার এখনো মনে হয় আদৌ কি ঠিক পথে আমি আছি, আমার এখনো মনে হয়, বিকজ আমার জন্য তো আমি যেরকম টাইপের ছবি করি, আমার জন্য কিন্তু আমি তো মজা করে বলি দিস ইজ মাই ফিফথ ফার্স্ট ফিল্ম, দিস ইজ মাই থার্ড ফার্স্ট ফিল্ম। মানে আমার কিন্তু ডিফ্রিজ করার আগে ওই অব্যক্তর মতোই জার্নি দিয়ে যেতে হয়েছে। মেবি অব্যক্তের সময় 3-4 বছর, এই এখন হয়তো 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 1 বছর। ন্যাশনাল অ্যাওয়ার্ড কি কিছুটা এই জার্নিটাকে কিছুটা বদল আনতে পারবে? এই যে প্রডিউসার পাওয়া, তুমি যে ধরনের ছবি করো সেই ধরনের ছবিকে সাপোর্ট করার এই সময়টা? বলতে পারবো না গো, আমি অনেস্টলি জানি না। মানে আশা করি দুটো কাজ আরো বেশি পাবো। আই কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড। তো একটু বলো, এই যে এখন অনেক ধরনের কন্টেন্টের ছবি হয় এবং বাংলায় যে কথাটা বলা যে প্রডিউসারের পাওয়াটা কঠিন হয়ে যায়, পরবর্তী জার্নি নিয়ে তুমি কি ভাবছো, কি প্ল্যান তোমার, এরপর কি হবে? জানি এরপর ভালো কাজ করতে চাই, অনেস্টলি সিনসিয়ারলি ভালো কাজ করতে চাই। না বাট আমি আমার সাথে যে প্রডিউসাররা কাজ করেছে আই এম ভেরি গ্রেটফুল টু দেম, স্টার্টিং ফ্রম অব্যক্ত ডেজ, আমার শ্রীমতী গুলদাস্তা, তারপর আমার যে প্রডিউস করেছে ডিফ্রিজ মিস্টার কৃষ্ণ কায়াল, গ্র্যাটিটিউড টু হিম অলসো, যে উনি এরকম একটা ছবিতে পয়সা লগ্নি করেছে। আমি আশা করি আমরা পয়সাটা ঘরে ফিরিয়ে দিতে পারলে আমার শান্তি। আর পরবর্তীকালে আমি বিবি পায়রা বলে একটা কাজ করছি, প্রদীপ নন্দী প্রডিউস করেছে, খুব 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 ভালো প্রডিউসার, মানে খুবই ভালো। আমি যেরকমভাবে করতে চেয়েছি ছবিটা আমাকে করতে দিয়েছে, কোনো করে, খুব মন খুলে আমি কাজ করেছি, ভেরি গুড। উনি খুব সেন্সিটিভ, যেটা দেওয়ার আমার দিয়েছে, তো আমি ভেরি হ্যাপি বিবি পায়রাটা নিয়ে। বিবি পায়রা খুব অন্য ধরনের ছবি, স্বস্তিকা দি, পাউলি দি, অনির্বাণদা, মানে বাবু আমাদের, অনিন্দ, সুব্রতদা সব একসাথে কাজ করেছে, খুব মজার ছবি। তো ওই ছবিটা আমি খুব এক্সাইটেড, কারণ ওটা আবার একটা খুব ভিন্ন ধারার ছবি, ফুল অন কমার্শিয়াল, আইটেম ডান্স আছে, মারপিট আছে, ফাইট সিকোয়েন্স আছে, ফুল অন কমেডি। তো ওই ছবিটা নিয়ে আমি খুব এক্সাইটেড। আর বিবি পাড়ার পরও 2-3টে কথা আরও চলছে, একটা থ্রিলার নিয়ে কথা চলছে, একটা ডার্ক কমেডি নিয়ে কথা চলছে। লেটস সি কোনটা হয়। আমার জার্নি তো সবসময় একটু তোমার ইয়ে, কি আরো একটা নতুন জার্নির দিকে বোধহয় এগোনো, যে নিজেকে প্রমাণ করা এবং সেই জায়গাটা ধরে রাখা। অত জায়গা ধরে রাখা, প্রমাণ করাতে বিশ্বাস করি না। আমি না মাথার কথা শুনি না, মনের কথা শুনি। সো আমার মাথা চালায় না, আমাকে মন চালায়। সো আমি অত এজেন্ডা, অত ইয়ের মধ্যে থাকি না। আমি নিজের মতো কাজ করে বাড়ি যেতে চাই। আমার ভাইপোরা আছে দুটো, ওরা আমার নিজের ছেলে। আমার বাড়িতে অসুস্থ বাবা, অসুস্থ দাদা। আই হ্যাভ রিয়েল প্রবলেমস ইন লাইফে অনেক কঠিন জীবন, বাট আমি ওটা বলি না। আমি সবসময় আই ওয়্যার আ স্মাইল অন মাই ফেস। সো স্ট্রাগল সবার থাকে। তো আমি জাস্ট ভালো কাজ করে যাতে ফ্যামিলিকে সাপোর্ট করতে পারি, নিজের রেসপন্সিবিলিটিগুলো ফুলফিল করতে পারি, আর ভালো কাজ করতে পারি, যেটা হয়তো ফাস্টফুড হবে না, কিন্তু কোথাও গিয়ে হয়তো 10 বছর পর, 20 বছর পর লোকে মনে রাখবে, যে আর্কাইভ হয়ে থাকবে, যে না, অর্জুন দত্ত বলে একজন পরিচালক ছিল বাংলাতে, যে এই কাজগুলো করেছে। ওটাই আমার প্রাপ্তি হবে সবচেয়ে বড়। তুমি যেটা বললে যে বাড়ির একটা হিউজ রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ব রয়েছে, বাবা রয়েছেন, তারপর এই যে সামলানো সব দিকটা এবং ছবি পরিচালনা করা, নিজেকে মোটিভেটেড করা, শান্ত মাথায় থাকা, সেই এনার্জিটা কিভাবে পাও? যখন দেয়ালে পিঠ থেকে যায় না, তোমার এনার্জি থাকে না। অ্যাকচুয়ালি না, আমার না একটা অদ্ভুত ফিলোসফিক্যাল কথা বলবো এখানে। when I lost my mom, আমি না খুব একটু কেয়ারফ্রি অ্যাটিটিউড ছিল, আমি অত ভাবতাম না, একটু বাচ্চাই ছিলাম যদি বলে, মানে বাচ্চা অ্যাজ ইন নিজের মতো করে নিজে থাকতাম। বাট মায়ের অসুস্থতা, ওই জার্নিটা, মা চলে যাওয়ার পর না, আমার না এখন কোনো দুঃখেই খুব দুঃখী হই না, কোনো সুখেই খুব সুখী হই না। মানে ওরম একটা হয়ে গেছে। মানে এখন লাইফ, মানে আমি ওয়ান টাইম, মানে ওয়ান থিং অ্যাট এ টাইম, যেমন যেমন লাইফ আসছে আমি তেমনভাবে ব্যাপারগুলোকে নিয়ে মানিয়ে নিচ্ছি, তার সাথে চলছি। বাট এটাই তো লাইফ সবসময় তো এরম ঢেউয়ের মতোই থাকবে। তার মধ্যে আমাদের অনেস্ট থাকতে হবে, সিনসিয়ার থাকতে হবে, ভালো কাজ করে যেতে হবে। বাট আই হ্যাভ নো কমপ্লেন্টস। আমার থেকে মানে অনেকের স্ট্রাগল অনেক বেশি। আমি যেটা ভাগেও বলি, আই ডোন্ট বিলিভিং ইন গ্লোরিফাইং ওয়ান স্ট্রাগল। তোমারও স্ট্রাগল আছে, ক্যামেরার ওদিকে তারও স্ট্রাগল আছে। সো ইয়া, মানে কি বলবো, চিরজীবনের আফসোস বোধহয় মাকে ছবিটা দেখাতে না পারা। মাকে হারানোটাই চিরজীবনের আফসোস। ছবি দেখানো তো অফকোর্স, বাট আমি জানি মা ইজ দেয়ার। আমি তো মনের আগের দিন অব্দিও বলবো, মাই কলকাঠি নাড়িয়ে জাতীয় পুরস্কারটা করিয়েছে, রিলিজটাও করাচ্ছে কলকাঠি নাড়িয়ে। সে দেখছে আমাকে, পুচকি আমার ডাক নাম, সে দেখছে পুচকির এই সমস্যাগুলো। আমি মাকে বলি, আমি ভগবানকে বলি মজা করে, ঠাকুরকে যখন ডাকি বলি যে তুমি মাকে কেড়ে নিয়েছো, এগুলো ঠিক করে দাও, এগুলো ঠিক করে দাও। আই ওয়াজ ভেরি ক্লোজ টু মম। ইনফ্যাক্ট আই লস্ট, আমি মায়ের যাওয়ার 2 বছর আগে দিদাকেও হারাই। তো দিদারও বললাম একটা বিরাট বড় পার্ট। আমি মাকে 2বার হারিয়েছি, একবার দিদা, একবার নিজের মা। বাট দিস হ্যাজ মেড মি মোর ম্যাচিওর। আমি অনেক হট করে খুব বড় হয়ে গেছি। সো ইয়া, সব কিছুই ইউ লার্ন আ লেসন। বাট আমি সবাইকে এটাই বলবো, মা ভালোবাসার মানুষ, শুধু মা কেন,
ভালোবাসা মানুষের সাথে টাইম স্পেন্ড করতে, পরে নাহলে হাত কামড়াবে, পরে মনে হবে যে না কেন করলাম না। তুমি যেটা বলছো সেটাই হচ্ছে, হয়তো আন্টি সাপোর্ট করে যাচ্ছেন। এবং এই যে 2.5 বছর পর এবার বাংলার দর্শক দেখবে সিনেমা হল, সেইটা নিয়ে তুমি এক্সাইটেড তো অবশ্যই, কিন্তু আশাবাদীও কতটা? খুবই আশাবাদী। আমি প্রথমেই দর্শককে এটা বলতে চাই, ডিপ ফ্রিজ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে মানে ভাববেন না যে এটা কোনো ভারী ভারকাম গুরুগম্ভীর ছবি। ফিল্মস আর হোয়াট, ফিল্মস আর সাপোজ টু, মানে ফিল্মস হচ্ছে আমাদের সোসাইটির মানে রিফ্লেকশন, বুঝেছো? সেখানে আমি বলতে চাই ডিপ ফ্রিজও আজকের দিনের মডার্ন ইন্ডিয়ান সোসাইটি, যে আরবান রিলেশনশিপস, যে কমপ্লেক্সিটিসগুলো আছে ওগুলোকে কেটার করবে, মানে একদম আজকের দিনের আরবান সম্পর্ককে আমি কেটার করেছি। আর ছবিটার অ্যাপ্রোচটা ইজ ভেরি প্রোগ্রেসিভ। অ্যাজ এ ফিল্ম মেকার তো আমাদের দায়িত্ব থাকে ঠিক জিনিসটা ঠিক মনে দেখানো। 10টা লোকও যদি তাকে একটা ইম্প্যাক্ট একটা ছবি ফেলে, তো আমি চেয়েছি ওই ব্যাপারটাকে ভালো করে দেখাতে। আর আমার এই ছবিতে একটা মোরালিটি নিয়ে একটা খুব প্রশ্ন আছে ছবিটাতে, এই জন্য আমি ওপেন এন্ডেড রেখেছি, কাউকে ঠিক কাউকে ভুল বলি, লেটস দি অডিয়েন্স ডিসাইড। এই জন্য হচ্ছে ডিপ ফ্রিজ 21শে নভেম্বর রিলিজ করছে, লোকে আসবে, ছবিটা ভাবাবেও আর একটু কাঁদাবেও।